আমার স্ক্রিন কি তোমাদের সাথে শেয়ার হয়েছে? না স্যার। আমাদের আমাকে ঠিকঠাক মতো শুনতে পাচ্ছো? জি স্যার। ওকে। তোমাদের পরীক্ষার ডেট কবে? স্যার আমাদের 30 তারিখ স্যার, ডিসেম্বরের। স্যার এই মাসের, মানে সামনের মাসে স্যার, 30 তারিখ। আচ্ছা, ঠিক আছে। আমাদের আজকের যে মিটিং, এই মিটিং এর মূল উদ্দেশ্য হলো তোমাদের সাথে কিছু তথ্য শেয়ার করা, যাতে করে তোমরা ফাইনাল পরীক্ষায় ভালো করতে পারো। তোমাদের সাথে আমার আগেও কথা হয়েছে যে বাংলাদেশের যে পাবলিক ইউনিভার্সিটি গুলো আছে, প্রাইভেটের হিসাব একটু আলাদা, তবে পাবলিক ইউনিভার্সিটি যেগুলো আছে, ইউনিভার্সিটি গুলোর ক্ষেত্রে একটা স্ট্রাকচার নরমালি ফলো করা হয়। আমি যতদূর জানি, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সম্মানিত শিক্ষকগণ যখন আমাদের ডিপার্টমেন্টে এসেছেন, অথবা আমরা যখন অন্য অন্যান্য ডিপার্টমেন্টে গিয়েছি, বিভিন্ন মিটিং এ উপস্থিত থেকেছি, একটা প্র্যাকটিস আমরা অবজার্ভ করেছি, সেটি হলো ইন্টারনাল থেকে 5 সেট প্রশ্ন এবং এক্সটার্নাল থেকে 3 সেট। এইটি হলো আপনার মডারেশন। মডারেশনের আগে আমরা অ্যাজ ইন্টারনাল তোমাদেরকে যেহেতু পড়িয়েছি, সেই হিসাবে আমার 8 সেটের একটা প্রশ্নপত্র পরীক্ষা কমিটির সভাপতি বরাবর জমা দিতে হবে। আমাকে শুনতে পাচ্ছ তো ঠিকঠাক মতো? জি স্যার। আচ্ছা। তো আমি ইন্টারনাল হিসাবে 1 সেট প্রশ্ন জমা দিয়েছি, যেখানে 8টা প্রশ্ন আছে। তোমাদের অর্ডিন্যান্স এবং সিলেবাসের যে মার্কস ডিস্ট্রিবিউশন আছে সেই অনুযায়ী একইভাবে সেকেন্ড এক্সামিনার আর একটা প্রশ্নপত্র সাবমিট করবে। এই দুটো প্রশ্নপত্র থেকে পরীক্ষা কমিটি যেভাবে সুইটেবল মনে করবে সেভাবে প্রশ্নপত্র তারা সেট করতে পারে। তবে আমাদের দেশে কমন প্র্যাকটিস হলো 5-3, যিনি পড়িয়েছেন তার থেকে 1st সেট, আর সেকেন্ড সেটার থেকে 3 সেট। তবে পরীক্ষা কমিটির মডারেশন বোর্ড যদি মনে করে ইন্টারনাল থেকে 5 সেটের বেশি রাখতে পারে। যদি মনে করে ইন্টারনাল থেকে 5 সেট, এক্সটার্নাল থেকে 3 সেট, সেটাও করতে পারে। চাইলে তারা দু একটা প্রশ্ন নতুন সেখানে সিদ্ধান্ত নিয়ে নতুন করেও দিতে পারে, যেটা এক্সটার্নাল ইন্টারনালের বাইরে অন্য কোনো প্রশ্ন। এইটি টোটালি যে মডারেশন বোর্ড আছে সে মডারেশন বোর্ডের সিদ্ধান্ত, এইখানে আমাদের কোনো কথা নেই। আমি তোমাদের সাথে যতটুকু শেয়ার করতে পারি সেটা হলো মডারেশন হওয়ার আগের যে তথ্য, অর্থাৎ অ্যাজ এ ফার্স্ট এক্সামিনার হিসেবে আমি কি প্রশ্নপত্র সাবমিট করেছি, সেইখান থেকে তোমাদের সাথে কতটুকু তথ্য আমি শেয়ার করতে পারি, যাতে করে তোমাদের ফাইনাল পরীক্ষাটা ভালো হয়। একেবারে শুরুতে একটা কথা বলে নেই, যারা ভালো করতে চাও এবং ফুল মার্কসের অ্যান্সার করতে চাও, যা পড়িয়েছি, যেভাবে ইনস্ট্রাকশন দিয়েছি, কোনো কিছু বাদ দেওয়া যাবে না। যদি কেউ মনে করে যে আমার একেবারে 100% প্রশ্নপত্র ফেভারে থাকতে হবে, 100% বলতে কি, কমপক্ষে 5 সেট যেটা তোমাদের লিখতে হবে সেই প্রশ্নটা যেন অনুকূলে থাকে, এটা যদি কেউ চাও, তার ক্ষেত্রে একটাই পরামর্শ, সেটা হলো আমি যেভাবে পড়িয়েছি, যেভাবে ইনস্ট্রাকশন দিয়েছি অলরেডি, ঠিক সেভাবেই তোমাকে ফলো করতে হবে। তাহলে আশা করা যায় 8 সেট এখানে মডারেশন হয়ে যে প্রশ্নপত্রটি হবে সেখানে কমপক্ষে তুমি 5 সেট কমন পাবে, এইটা আশা করা যায়। আর এখন তোমাদের সুবিধার্থে আমি যখন সেট ডিস্ট্রিবিউশন গুলো তোমাদের সাথে শেয়ার করব, যে আমি কিভাবে, কোথা থেকে কিভাবে প্রশ্ন রেডি করলাম, এবং এই তথ্যের ভিত্তিতে কেউ যদি কোনো নির্দিষ্ট সেকশন বাদ দিয়ে আসো, অথবা একাধিক সেকশন বাদ দিয়ে আসো, এমন হইতে পারে যেগুলো বাদ দিয়েছো আমার প্রশ্ন থেকে সেগুলোই এসছে, আর এক্সটার্নাল থেকে এমন এসছে যেটা কমন নাই, তাহলে কিন্তু টোটাল প্রশ্নটাই প্রবলেম হয়ে যাবে। এটা বাদ দেওয়া যাবে না। হ্যাঁ। তবে তোমাদের সাথে যেটুকু শেয়ার করছি এর উপরে
তোমরা যদি ফোকাস করো তাহলে পরীক্ষাটা হয়তো ভালো করতে পারবা। তাহলে আমার প্রথম তোমাদের সাথে যে তথ্যটা শেয়ার করছি সেটা হলো যে আমি এস্টিমেশন এবং টেস্ট অফ হাইপোথিসিস এই দুটো পার্টে প্রশ্ন রেখেছি। এস্টিমেশন থেকে 5টি আর টেস্ট অফ হাইপোথিসিস থেকে 3টি। এইটি আমি মডারেশনের আগের কথা বলছি। এস্টিমেশন থেকে 5টি এবং টেস্ট অফ হাইপোথিসিস থেকে 3টি। আচ্ছা, এখন আসো এস্টিমেশন থেকে যে প্রশ্নগুলো রেখেছি, এস্টিমেশন থেকে যে প্রশ্নগুলো রাখা হয়েছে সেই প্রশ্নগুলো এখন তোমরা কিভাবে আসলে প্রিপারেশন নিলে তোমাদের জন্য ভালো হয়। তোমাদের যে সিলেবাস, সেকেন্ড ইয়ারের যে সিলেবাস, এই সেকেন্ড ইয়ারের সিলেবাসে এস্টিমেশনের যে দুটো পার্ট আছে, পয়েন্ট এস্টিমেশন এবং ইন্টারভাল এস্টিমেশন, সেখান থেকে যেটা করেছি তোমাদের প্রশ্নের একটি বেসিক পার্ট, আর ইন্টারভাল এস্টিমেশন থেকে আমি প্রশ্ন সেট করেছি একটি, আর পয়েন্ট এস্টিমেশন থেকে প্রশ্ন সেট করা হয়েছে বলতে পারো 3টি। আর বেসিক টার্ম থেকে একটি। তাহলে এই হলো এস্টিমেশনের 5টি। আমার কথা কি বুঝতে পেরেছো? আমার প্রশ্নপত্র যেটা আমি পাঠিয়েছি সেখানে মোট প্রশ্ন 8টি। 8টি প্রশ্নের মধ্যে 3টি টেস্ট অফ হাইপোথিসিসের, 5টি এস্টিমেশনের। তো এস্টিমেশনে আবার পয়েন্ট এস্টিমেশন এবং ইন্টারভাল এস্টিমেশন আছে। আবার কিছু বেসিক কিছু বিষয় নিয়েও আমরা স্টাডি করেছিলাম, স্ট্যাটিস্টিক্যাল ইনফারেন্সের রিলেটেড ম্যাটার নিয়ে। তো সেই বেসিক পার্ট থেকে একটি প্রশ্ন সাজিয়েছি, পয়েন্ট এস্টিমেশন থেকে 3টি, আর ইন্টারভাল এস্টিমেশন থেকে একটি। এই হলো এস্টিমেশনের 5টি প্রশ্ন। আর টেস্ট অফ হাইপোথিসিসের ক্ষেত্রে প্রশ্ন যেগুলো সাজিয়েছি তার মধ্যে বেসিক, বিশেষ করে হাইপোথিসিসের, টেস্ট অফ হাইপোথিসিসের কিছু কি টার্মস, যেমন নাল হাইপোথিসিস, অল্টারনেটিভ হাইপোথিসিস, হ্যাঁ, ইরোর, পাওয়ার ফাংশন, এরকম কিছু বেসিক ডেফিনেশনাল যে টার্ম গুলো পড়িয়েছিলাম, আহ, সেগুলো, পি ভ্যালু কিভাবে কম নির্ণয় করতে হয়, স্টেপ গুলো কি, এবং রিলেটেড কিছু প্রবলেম দেখিয়েছিলাম। এই মোটামুটি যা বললাম এর মধ্য থেকে এক সেট টেস্ট অফ হাইপোথিসিস এর ক্ষেত্রে। এবং টেস্ট অফ হাইপোথিসিস এর ক্ষেত্রে তোমরা জানো যে কিভাবে আমরা মিন টেস্ট করতে পারি যখন পপুলেশন ভেরিয়েন্স নোন এবং পপুলেশন ভেরিয়েন্স আননোন। এছাড়া টি টেস্টের ক্ষেত্রে তোমরা 3টা সিচুয়েশনের টি টেস্ট দেখেছো। হ্যাঁ, এখানে কিছু ম্যাথমেটিক্যাল প্রবলেমও আমরা ডিল করেছি। এই সমস্ত জায়গা থেকে আমি প্রশ্নপত্র সেট করেছি মোট 2টি। তাহলে টেস্ট অফ হাইপোথিসিস এর বেসিক পার্ট থেকে একটি, আর যতটুকু পড়িয়েছি বাদ বাকি অংশ থেকে 2টি। এই হলো টেস্ট অফ হাইপোথিসিস এর মোটামুটি 3টা সেট। তাহলে আমাদের প্রশ্নের এখন ধরনটা কি ধরনের, আমি যে প্রশ্নটা সেট করেছি সেই প্রশ্নের ধরনটা কি ধরনের তোমাদের মনে রাখতে হবে। যে তোমাদেরকে যেভাবে আইডিয়া দিলাম, এই পার্ট পার্ট যে প্রশ্ন করেছি এই প্রশ্নের মধ্যে যখনই ম্যাথমেটিক্স দেওয়ার সুযোগ আছে, যে সমস্ত ক্ষেত্রে ম্যাথমেটিক্স দেওয়ার সুযোগ আছে, আমরা প্রশ্নটি মোটামুটি থিওরি, থিওরেম এবং ম্যাথ, থিওরি, থিওরেম, ম্যাথ, এই ফর্মে সাজানোর চেষ্টা করেছি। যদি কোনো নির্দিষ্ট সেকশনের ক্ষেত্রে থিওরেম না থাকে সেক্ষেত্রে থিওরি আর ম্যাথ, এই দুটো পার্ট দিয়ে আমরা প্রশ্ন সাজিয়েছি। এবং এই বিষয়টা আমি পুরোটা প্রশ্নেই ধরে রাখার চেষ্টা করছি। তো আমরা টেস্ট অফ হাইপোথিসিস এর ক্ষেত্রে 3 সেট যে প্রশ্ন আছে, 3 সেটের 3টাতেই আমরা নিউমেরিক্যাল যে প্রবলেম গুলো আছে সেই প্রবলেম গুলো আমরা দিয়েছি আর কি। আর আমাদের যে পয়েন্ট এস্টিমেশন এবং ইন্টারভাল এস্টিমেশন, এই ক্ষেত্রেও আমাদের এক্সাম্পল আছে। হ্যাঁ, পর্যাপ্ত এক্সাম্পল আছে। যারা ম্যাথমেটিক্স ভালো করে প্র্যাকটিস করে আসবা
আশা করছি তোমাদের মার্কসটি তুলনামূলক বেশি লেখালেখি করার থেকে শর্টে বেশি মার্কস পাওয়া যাবে। এখন তোমরা যদি কারো কিছু বলার থাকে টু দা পয়েন্টে একটু বলতে পারো। আমি যতটুকু কথা বলেছি আশা করি বুঝতে পেরেছো। এর বাইরে যদি তোমাদের দুই চারটা কথা বলার থাকে সেটা বললে দেন আমি আবার তোমাদের সাথে যদি ফার্দার ইনফরমেশন শেয়ার করার প্রয়োজন হয় সেটুকু করবো আর কি। আমার কথা শুনতে পাচ্ছ তো নাকি? স্যার, বলো। আমাদের স্যার একেবারে লাস্ট ক্লাসে স্যার যে মোস্ট পাওয়ারফুল টেস্ট স্যার, এটা আপনি পড়ানোর সময় বলছিলেন যে এটা আমি থার্ড ইয়ারের জন্য কনসিডার করবো স্যার, ওইটা কি আমাদের সিলেবাসে অন্তর্ভুক্ত আছে? না, এইটা তোমাদের সিলেবাসে নেই। এটি তোমাদের সিলেবাসে নেই, এই প্রশ্নগুলো থার্ড ইয়ারের সাথে সম্পৃক্ত। আমি এইটি তোমাদের ওই সময় বলেছি সেকেন্ড ইয়ারে এটি আমি আসলে প্রশ্নপত্রে রাখবো না। কিন্তু তোমরা ওই সময় থেকেছো, তোমরা লেকচার গুলো শুনেছো, যা স্টাডি করেছো হয়তো তোমাদের ভবিষ্যতে কাজে আসবে। বাট ফাইনাল পরীক্ষাতে আমি আজ ইন্টারনাল হিসাবে তোমাদের সিলেবাসের বাইরে আমি যাইনি, সিলেবাসে যা আছে প্রশ্ন সেভাবেই রেখেছি। জি স্যার, বুঝতে পেরেছি। আর যদি কারোর দু একটা কথা বলার থাকে স্যার স্যার। বলো। স্যার এই যে বেসিক ডেফিনিশন পার্ট গুলার এই ফরমেশন কি বিগত বছরের অনুযায়ী থাকবে স্যার? বিগত বছরগুলোতে আসলে কিভাবে পড়ানো হয়েছে সেটা আসলে যখন যিনি পড়িয়েছেন তিনি ভালো বলতে পারবেন। আমি তোমাদের বিগত সালের যে প্রশ্ন সেগুলো ফলো করি নাই। আমি তোমাদেরকে যেভাবে পড়িয়েছি এবং যেভাবে ইনস্ট্রাকশন দিয়েছি অ্যাজ ইন্টারনাল হিসাবে সেভাবে প্রশ্ন করার চেষ্টা করেছি। আর যিনি এক্সটার্নাল হিসাবে থাকবেন, আমি জানি না কে এক্সটার্নাল হিসাবে আছেন। উনি যদি তোমার ডিপার্টমেন্ট থেকে হন, হয়তো তোমাদের আগেকার প্রশ্নপত্র সম্বন্ধে ওনার ভালো আইডিয়া থাকবে, সেক্ষেত্রে কিছু প্রশ্ন সেখান থেকে আসতেও পারে আগেকার ফ্যাশনে। অথবা সেকেন্ড এক্সামিনার যদি অন্য কোনো ইউনিভার্সিটির হন এবং তোমাদের সাথে পূর্বে সম্পৃক্ত থাকেন তাহলে সেই অনুযায়ী ফরম্যাট হবে। তবে আমি তোমাদেরকে যেটা বলবো যে আমি পড়ানোর সময় এবং এখন তোমাদেরকে যেভাবে ইনস্ট্রাকশন দিয়েছি যেভাবে পড়িয়েছি সেভাবে পড়াশোনা করলেই তোমাদের জন্য সুবিধা হয়। আহ আর যদি সেকেন্ড এক্সামিনার তোমার ডিপার্টমেন্ট থেকে হয় তাহলে তার সাথে একটু কথা বলে নিতে পারো, যে কিভাবে পরামর্শ চাইতে পারো যে আমরা কিভাবে ফাইনাল পরীক্ষার জন্য পড়াশোনা করলে এই কোর্সে ভালো করতে পারি। তাহলে উনি হয়তো কিছু তথ্য শেয়ার করলে এই আমার তথ্য এবং সেকেন্ড এক্সামিনার তথ্য দুটো একত্রিত করে তোমরা মোটামুটি একটা ভালো প্রিপারেশন নিতে পারবা। জি, স্যার। বলো। স্যার হচ্ছে মানে যদিও প্রশ্ন রিলেটেড কথা হইতেছে, তারপরে বাদ বাকি আমি একটু বলতেছি স্যার। সেটা হচ্ছে স্যার, আমরা যখন হাইপোথিসিস টেস্টের সময় কি ভ্যালুর যে মানগুলা পড়ছি, তো ওই মানগুলো তো আসলে অনেক মানগুলো আছে যেগুলো লিস্টে পাওয়া যায় না। তো ওই মানগুলো তো অনেক আছে, তো ওইগুলোর ক্ষেত্রে আমরা কি করতে পারি স্যার? আরেকবার বলো। স্যার আমরা বলতেছি যে যদি এটা মানে প্রশ্ন রিলেটেড কথা হইতেছে, তারপরে আমি একটু বাইরে থেকে বলতেছি যে বলো স্যার বলো আমরা যখন হাইপোথিসিস টেস্ট করছি। বলো। স্যার ওর হয়তো নেটে সমস্যা করতে স্যার, আমি বলি। স্যার বলো। আমরা স্যার যখন ওই যে টি টেস্ট করছি বা স্যার অন্য টেস্ট করে দেখা যাচ্ছে স্যার, ওই যে ডিগ্রিস অফ ফ্রিডমের অনেক মানগুলো স্যার টি টেবিলে পাওয়া যায় না, যেমন 99 ডিগ্রি বা এরকম সামথিং কিছু ডিগ্রি যে টেবিলে পাওয়া যায় না স্যার, এরকম কি কোনো মান থাকবে স্যার? না, ওইরকম কোনো মান আমি রাখি নাই। জি স্যার। আমি যেগুলো রেখেছি অ্যাজ সিম্পল সব ওই টেবিলগুলো রাখলেই এই ভ্যালুগুলো পেয়ে যাবা। আর আমাকে শুনতে পাচ্ছ তো? জি স্যার, শুনতে জি পাচ্ছি। স্যার। আচ্ছা, পরীক্ষার সময় আমি যে প্রবলেম গুলো রেখেছি এই ধরনের সমস্যা হওয়ার কথা নয়। যদি এক্সটার্নালের প্রশ্ন থেকে এই ধরনের সমস্যায় তোমরা পড়ে যাও তাহলে যদি টেবিলে ওই মানটা না থাকে তাহলে ডিগ্রিজ অফ ফ্রিডমের জন্য মানটা জাস্ট বলে দেবা যে এই ডিগ্রিজ অফ ফ্রিডমের জন্য টি ভ্যালুর যে ক্যালকুলেটেড ভ্যালু হবে সেই ভ্যালুটা
টেবুলেটেড ভ্যালুর থেকে কম বেশি হলে ডিসিশন কি হবে সেটা লিখে দেবা, ডিসিশন রুলটা। আর ওই ডিগ্রিজ অফ ফ্রিডমের জন্য বলে দেবা টিকেল। জি স্যার, আমার বুঝতে কথা পারছি। বুঝতে জি পেরেছো? স্যার, বুঝতে পারছি। হ্যাঁ, স্যার বুঝছি স্যার। হ্যাঁ, ওকে। আর স্যার একটা বিষয় জানার ছিল স্যার, আমাদের ইন্টারনাল মার্কটা আমরা কখন পেতে পারি স্যার? আমি তোমাদের ইন্টারনাল মার্কসটা ফাইনাল খাতা দেখবো, এবং টিউটোরিয়াল দেখবো, দেখার পর ফাইনাল পরীক্ষার যে মার্কসটা আমি সাবমিট করব, টিউটোরিয়ালে যে মার্কস সাবমিট করব, তোমাদেরকে আগে আমি মার্কসটা পাঠাবো। তোমাদেরকে মার্কসটা পাঠানোর পর তোমরা সেটা দেখবা, দেখার পরে আমাকে যখন এনশিওর করবা যে স্যার ঠিক আছে, দেন আমি তোমাদের মার্কসটা সাবমিট করব। তোমাদেরকে দেখানোর আগে আমি তোমাদের ইন কোর্সের মার্কস সাবমিট করব না। জি স্যার, বুঝতে পেরেছি। এবং ইন কোর্স নিয়ে তোমাদের মোটেও টেনশনের কোনো কারণ নাই। ইন কোর্সে একটা মিনিমাম আমি লাইন ঠিক করব, যে লাইনটা তোমাদের জন্য একটা ভালো মার্কস হবে, একেবারে নিচের দিকে আসবে না। আমি এটা অ্যাডজাস্ট করার চেষ্টা করব যেন ইন্টারনাল মার্কসে কেউ ক্ষতিগ্রস্ত না হয়। মূলত ফাইনাল পরীক্ষায় যদি ভালো করতে পারো, ইন্টারনাল নিয়ে খুব বেশি সমস্যা হবে না ইনশাল্লাহ, কারণ তোমাদের অ্যাটেন্ডেন্স ভালো আছে। ইন্টারনাল ভালো হবে, সমস্যা নেই। ইন্টারনালের ক্ষেত্রে যদি কিছু মার্কস আমার অ্যাডজাস্ট করা লাগে, সেটাও আমি করব, এটা নিয়েও তোমাদের টেনশনের কিছু নাই। যেহেতু আমরা ডিস্টেন্স লার্নিং এ ছিলাম, কিছু প্রবলেম তো আমাদের হয়েছেই, এটা তো অস্বীকার করা যাবে না। একেবারে সরাসরি ফেস টু ফেস লেকচার আর ডিস্টেন্স লার্নিং এর যে লেকচার, এ দুটো তো এক বিষয় নয়, ফ্লেভারও আলাদা। ইন্টারনাল নিয়ে তোমরা টেনশন করো না, এটা আমি দেখবো, তোমরা ফাইনাল নিয়ে ভাবো। আর কোনো প্রশ্ন আছে তোমাদের? আর কেউ কিছু বলবা? স্যার স্যার বলো। এই যে পয়েন্ট এস্টিমেশন থেকে যে 3 সেট, স্যার এই 3 সেটের ডিস্ট্রিবিউশনটা একটু বুঝতেছি না স্যার, মানে বেসিক থেকে কেমন? আর পয়েন্ট এস্টিমেশন থেকে 3 সেট বলতে কি, আমি বলছি এস্টিমেশন থেকে টোটাল 5 সেট। এই 5 সেটের এক সেট হলো ইন্টারভাল এস্টিমেশন, আর 3 সেট সরাসরি পয়েন্ট এস্টিমেশনের যে প্রপার্টিজ গুলো আমরা পড়িয়েছিলাম, আর এক সেট হলো বেসিক থেকে। এখন এই যে 3 সেটের যে বলছো পয়েন্ট এস্টিমেশন আসলে 3 সেট বুঝতেছো না, এইখানে আমরা যেটা করার চেষ্টা করেছি, আমাদের যে আনবায়াসড এস্টিমেটর, হ্যাঁ, ইফিসিয়েন্সি, কনসিস্টেন্সি, এই এই বিষয়গুলোর থেকে আসলে সরাসরি তোমাদের এক সেট প্রশ্ন করে দিয়েছি। আর কিছু আহ, বিষয় ছিল যে সাফিসিয়েন্ট স্ট্যাটিস্টিক, ইনইকুয়ালিটি, হ্যাঁ, এবং রিলেটেড কিছু প্রবলেম, সেখান থেকে একটা সেট করার চেষ্টা করেছি। আর তোমরা ইউনিফর্মলি মোস্ট পাওয়ারফুল টেস্ট রিলেটেড কিছু লেখাপড়া এবং কিছু স্টাডি ছিল রাও ব্ল্যাকওয়েল থিওরেম রিলেটেড, এবং সেখানে কিছু আমরা ম্যাথ দেখেছিলাম। এইখান থেকে এক সেট প্রশ্ন করেছি। এই হলো মোট 3 সেট প্রশ্ন সাজিয়েছি তোমাদের জন্য। এখন কি পরিষ্কার বুঝতে পেরেছো? জি স্যার। ওকে। আর কিছু? আর স্যার, স্যার হাইপোথেসিসের যে ম্যাথ গুলা, ওগুলা যে আপনার শীটে যা আছে ওই শীটের ভিতর থেকেই নাকি আমাদের বাইরে থেকে কিছু? হাইপোথিসিস টেস্টিং এর প্রবলেম আমি যা পড়িয়েছি এর বাইরে তোমাদেরকে দেইনি। আর যদি এমন হয় এক্সটার্নাল প্রশ্ন আনসার করতে গিয়ে হাইপোথিসিস টেস্টিং এর প্রবলেমটা তোমরা প্র্যাকটিস আগে করো নাই, হয়তো নতুন আসছে, বাট কোনো সমস্যা নাই। যেভাবে তোমাদের সলভ করা দরকার ওইভাবে স্টেপ ফলো করে সলভ করে দিবা। জাস্ট স্টেপ ফলো করে সলভ করতে পারলে নর্মালি 50% মার্কস পাওয়া যায়, আর যদি কারেক্ট হয় তাহলে তো 90, 100 এরকম মার্কস পাওয়া যাবে। এখন একটা প্রবলেম যদি এরকম হয় এক্সটার্নাল থেকে এসছে, তুমি বুঝতে পারছো যে প্রবলেমটা তুমি পারো, বাট এটা আগে প্র্যাকটিস করা নাই, কিন্তু তোমার মনে হচ্ছে এই প্রবলেমটা আমি পারি, তাহলে এই ধরনের প্রশ্ন হলে অবশ্যই আনসার করবা। বাদ দেওয়ার তো প্রশ্নই আসে না। সেক্ষেত্রে আনসার আসবে, যা আসার আসবে, তুমি তোমার আনসার অনুযায়ী ডিসিশন মেক করবা। ঠিক আছে স্যার। হুম। তাহলে আশা করি এই আলোচনা তোমাদের জন্য ফলপ্রসূ হবে এবং তোমাদের ফাইনাল পরীক্ষা ভালো হবে। যদি হয় তাহলে আলোচনা সার্থক হবে। তাহলে সবাই ভালো থাকো।
পরীক্ষার জন্য প্রিপারেশন নাও। সবার জন্য শুভকামনা থাকলো। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।